হিন্দুদের ছলনা করে পাকিস্তানি সৈন্য আর পূর্ব পাকিস্তানের মুসলিম মৌলবাদীরা বলল, তোমাদের ট্রেনে চাপিয়ে দিচ্ছি, তোমরা পালাও। ট্রেনটা ভারতে যাবে, তোমরা সেখানে নিরাপদে থাকতে পারবে। কিন্তু মাত্র 2 কিলোমিটার পরেই ওই ট্রেনটা বদলে গেল এক নরক কুণ্ডে। 437 জন হিন্দুকে জবাই করা হলো তলোয়ার আর রাম দা দিয়ে। এমনকি কোলের শিশুটিকেও আছাড় মারা হয়েছিল রেল লাইনে। 1971-এর সেই অভিশপ্ত অপারেশন খরচা খাতা সত্য জানলে আজও আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ভিডিও শুরুর আগে সকলকে অনুরোধ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতার দেওয়ার কাজ নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আর এই ঘটনায় বাংলাদেশের বিভিন্ন মহল এখন কাঁদুনি গিয়ে বলছে, দুই বাংলার মধ্যে অবাধ যাতায়াত তো থাকতেই পারে। এই বাংলাদেশি মৌলবাদীরা কিরকম কাতরভাবে ভারতের কাছে নিজেদের সুবোধ বালক প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু এরা বারবার বিশ্বাসঘাতকতা করেছে হিন্দু বাঙালিদের সাথে, তাদের গণহত্যা করেছে, নারীদের ওপর নির্যাতন চালিয়েছে। তারা বর্বর, তারা নিষ্ঠুর, তারা নৃশংস। আমাদের মাধ্যম চ্যানেলে ক্রমাগত পর্দাফাঁস করেছি এইসব বাংলাদেশি জামাতিদের, যাদের কাছে ভালো মানুষই কেবল একটা ভেক। পশ্চিমবঙ্গের অত্যাচারিত হিন্দু জনগণ আজ ধরে ফেলেছে এইসব ভেকদারীদের চক্রান্ত। তারা ভোট বাক্সে বুঝিয়ে দিয়েছে তাদের বুদ্ধিমত্তা, আর সেখানেই ছটফটিয়ে উঠেছে পদ্মাপাড়ের চক্রান্তকারীরা। এই পদ্মাপাড়ের জামাতি জনগোষ্ঠী আসলে লুঠেরা, খুনি আর জালিয়াত। তাদের দেশের রাষ্ট্রপ্রধানই নিজের দেশের জনগণকে বলেন জালিয়াত, আর তারা নিজেরাই সেই সবাই হাততালি দিয়ে নিজেদের জালিয়াত বলে মেনেও নেয়। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে। আমরা, আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াত করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে আমরা সেরকমই একটা হিন্দু গণহত্যার ইতিহাস তুলে ধরবো। আজ গোলাহাট গণহত্যার পর্দাফাঁস করব আমরা। গোলাহাট গণহত্যা ছিল 1971 সালে 13 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের সৈয়দপুরে সংগঠিত একটি গণহত্যা, যেখানে মৌলবাদীরা 437 জন হিন্দু নাগরিককে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিলেন ব্যবসায়ী। মুসলিমদের অত্যাচারে এরা সকলেই ভারতে পালিয়ে আসছিলেন। সৈয়দপুর হলো বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটা রেল শহর এবং বাণিজ্যিক কেন্দ্র। এটা পার্বতীপুরের নিকটে অবস্থিত, যা অবিভক্ত ভারতের একটা গুরুত্বপূর্ণ রেল জংশন ছিল এবং উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করত। বাণিজ্য ও ব্যবসার সম্ভাবনায় আকৃষ্ট হয়ে মারোয়ারিরা বহু আগেই সৈয়দপুরে বসতি স্থাপন করেন। তারা স্থানীয় সমাজের অংশ হয়ে ওঠেন। 1911 সালে সেখানেই তুলসীরাম আগরওয়াল তুলসীরাম গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেন। সমাজসেবামূলক কাজ তারা সেখানে প্রচুর করতেন। ভারত বিভাগের পর মারোয়ারিরা ভারতে চলে না গিয়ে পূর্ব পাকিস্তানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় বিহার এবং যুক্তপ্রদেশ থেকে আসা হাজার হাজার উর্দুভাষী মুসলমান সৈয়দপুরে বসতি স্থাপন করে। 1971 সালে শহরের মোট জনসংখ্যার 75% ছিল উর্দুভাষী মুসলমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন 12 এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনী সৈয়দপুরের বিশিষ্ট মারোয়ারি নাগরিক তুলসীরাম আগরওয়াল, যমুনা প্রসাদ কেদিয়া এবং রামেশ্বর লাল আগরওয়ালকে হত্যা করে। এই হত্যাকাণ্ড মারোয়ারি সম্প্রদায়ের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছিল। এরপর 1971 সালের 1 জুন পাকিস্তানি সেনাবাহিনী 185 জন মারোয়ারি পুরুষকে আটক করে সৈয়দপুরের ক্যান্টনমেন্টে নিয়ে যায়। পাকিস্তান সেনাবাহিনীর মেজর গুল তাদের দিয়ে সৈয়দপুর বিমানঘাটির সংস্কার এবং সামরিক কাজে ট্রেঞ্চ খননের কাজ করান। 1971 সালের 5 জুন পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করে যে সৈয়দপুরের হিন্দুদের চিলাহাটি সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় পাঠানো হবে। 13 জুন সকাল প্রায় 6টায় ওই 185 জন বন্দীকে 4টি সামরিক ট্রাকে করে সৈয়দপুর রেল স্টেশনে আনা হয়। তাদের ভারতে নিরাপদে যাওয়ার আশ্বাস দেওয়া হয় এবং পরিবার পরিজনদের নিয়ে আসতে বলা হয়।
মুক্তির আনন্দে তারা দ্রুত বাড়িতে গিয়ে নিজেদের পরিবারকে নিয়ে সেদিন ফিরে আসেন। পাকিস্তানি সৈন্য ও বিহারি মুসলমানরা জনতাকে নারী ও পুরুষে আলাদা করে দেয়। সকাল 8টার দিকে একটা বিশেষ ট্রেন সৈয়দপুর স্টেশনে আসে। পুরুষ ও নারীদের জন্য আলাদা দুটি করে বগিতে তাদের তোলা হয়। দরজা ও জানলা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। ট্রেনে ওঠার সময় অন্তত 20 জন বিবাহিত এবং অবিবাহিত নারীকে পাকিস্তানি সৈন্যরা আটক করে এবং পরে সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সকাল প্রায় 10টায় ওই বিশেষ ট্রেনটি ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর ট্রেনটি হঠাৎ সৈয়দপুর শহরের উপকণ্ঠে অবস্থিত গোলাহাট এলাকায় সৈয়দপুর রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরের একটা রেল কালভার্টের উপরে থেমে যায়। বগির দরজা খুলে সশস্ত্র বিহারি মুসলমানরা চকচকে রামদা হাতে ভিতরে প্রবেশ করে। পুরো এলাকা স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনী ঘিরে রাখে। বিহারি মুসলমানরা হিন্দুদের মালাউন বলে গালিগালাজ শুরু করে। সেই সময় পুরুষ, নারী ও শিশুদের একে একে টেনে নামানো হয়। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা বেয়োনেট ও ধারালো অস্ত্র দিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করতে থাকে। আতঙ্কে কাঁদতে থাকা শিশুদের রেল লাইনে আছড়ে ফেলা হয়, আবার কাউকে আকাশে ছুড়ে বেয়োনেটে গেঁথে ধরা হয়। এতটাই হিংস্র ছিল ওই জানোয়াররা সেদিন, এতটাই হিংস্র ছিল ওই মৌলবাদীদের আক্রমণ সেদিন। বাংলাদেশের সংবাদ সংস্থা প্রথম আলোর তথ্য অনুযায়ী এই গণহত্যায় 437 জন হিন্দু নিহত হন। ভাবতে পারেন? তবে লেখিকা শর্মিলা বসু সৈয়দপুরের মারোয়ারি ব্যবসায়ী দ্বারকা প্রসাদ সিংহানিয়ার বিবরণ উদ্ধৃত করে নিহতের সংখ্যা 338 বলে উল্লেখ করেছেন। যারা ট্রেনে উঠেছিলেন তাদের মধ্যে মাত্র 10 জন পালিয়ে বাঁচতে সক্ষম হন। তারা দিনাজপুরের দিকে পালিয়ে যান এবং শেষ পর্যন্ত ভারতে আশ্রয় নেন। এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন নিরঞ্জন কুমার আগরওয়াল ওরফে নিজু। সেদিন তার বাবা রামেশ্বর লাল আগরওয়াল, তার 3 কাকা, খুড়তুতো, জেঠতুতো ভাই ও তাদের বউ সন্তান সহ নিজুর পরিবারের 9 জন সদস্যকে হত্যা করে এই জানোয়াররা। নিজু জানাচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার আগেই অবাঙালি অধ্যুষিত সৈয়দপুর শহরে ছড়ায় সাম্প্রদায়িক উত্তেজনা। তখনকার মুসলিম লীগ নেতা এবং শান্তি কমিটির চেয়ারম্যান ইজাহার আহমেদ, তার ছোট ভাই নেছার আহমেদ, তৎকালীন এনএসএফ নেতা তৌকির আহমেদ কেনেডি এবং আরও যুদ্ধা অপরাধীদের নেতৃত্বে পাক বাহিনী 1 জুন 1971 সালে 185 জন মারোয়ারি হিন্দু পুরুষকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যায়। নিরঞ্জন কুমার আগরওয়াল আরো জানিয়েছেন, পরিকল্পনা মোতাবেক আটক 185 জন মারোয়ারি এবং হিন্দু পুরুষকে 4-5টি ট্রাকে 13 জুন ভোরে ক্যান্টনমেন্ট থেকে সৈয়দপুর রেল স্টেশনে নিয়ে যাওয়া হয়। ভারতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেককে নিজে নিজে বাড়ি গিয়ে পরিবার পরিজন সহ দ্রুত রেল স্টেশনে ফিরে আসতে বলা হয়। তারা কিছুটা আনন্দ চিত্তে বাড়ি যান। অল্প সময়ের মধ্যেই বাড়ি থেকে স্ত্রী, পুত্র, কন্যা, শিশু, সন্তান সহ সকলকে নিয়ে তারা ফিরে আসেন। মোট 447 জন সেদিন সৈয়দপুর রেল স্টেশনে আসেন। নিরঞ্জন কুমার আগরওয়ালের মতে, হানাদার বাহিনী এবং বিহারি মুসলমানরা তার সামনেই পুরুষদেরকে 2টি আলাদা বগিতে এবং নারী শিশু সহ মহিলাদেরকে 2টি আলাদা বগিতে তুলে দেয়। এরপরে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেয়। নিজুর কথায় ধীর গতিতে ট্রেনটি রওনা দিয়ে স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গোলাহাট নামক স্থানে রেল লাইনের কালভার্টের ওপরে থেমে যায়। আমি ট্রেনটির পেছনে পেছনে সেখানে গিয়ে কিছুটা দূরত্বে দাঁড়াই। এ সময় আশপাশের ঝোপঝাড়ের ভেতর স্থানীয় গ্রামবাসীরা লুকিয়ে পড়ে। এটা নিজু জানাচ্ছেন। নিজু সেই সময় দেখতে পান বগির দরজা খুলে নারী, পুরুষ, শিশুদেরকে টেনে হিঁচড়ে নামিয়ে হানাদার এবং তাদের দোসররা ধারালো অস্ত্র, রাইফেলের বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংস বিভৎসভাবে গণহত্যা চালাচ্ছে। শিশুরা চিৎকার করায় তাদেরকে রেল লাইনের উপর আছাড় দিয়ে এবং উপরে ছুঁড়ে নিচে বেয়োনেট দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। 437 জনকে সেদিন মেরে ফেলা হয়, আর 10 জন মাত্র সেদিন পালিয়ে বাঁচেন।
নিজের বিবৃতিতে নিরঞ্জন কুমার আগরওয়াল বলেছেন, আমার মা শান্তি দেবী সেদিন ট্রেনটি ফেল করায় এখনো জীবিত থাকলেও বিগত 43 বছর ধরে তিনি জীবন মৃত ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকেন। নির্মম নৃশংস ভাবে হত্যা করা হয় প্রায় সবাইকে। কয়েকজন পালিয়ে প্রাণে বাঁচেন সেদিন, তারাই ওই নৃশংসতার সাক্ষী। পাকিস্তানি সেনাবাহিনী এই গণহত্যার নাম রেখেছিল অপারেশন খরচা খাতা। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ঘটনা গোলাহাট গণহত্যা নামে পরিচিত। সেদিন বেঁচে যান তপন চন্দ্র দাস ওরফে কাল্টু দাস। তিনি বর্তমানে জড়িবুটির দোকান করেছেন সৈয়দপুর শহরের শহীদ ডক্টর জিকরুল হক সড়কে। তিনি বলেন, 13 জুন পাকিস্তানি সেনা এবং স্থানীয় প্রভাবশালীদের কথায় সরল বিশ্বাসে তিনি ট্রেনে উঠেছিলেন, কিন্তু শহর থেকে বেরিয়ে রেলওয়ে কারখানা পার হয়ে গোলাহাটে হঠাৎ থেমে যায় ট্রেনটি। বন্ধ জানলা একটু ফাঁক করতেই বুক ধরফর করে ওঠে। বাইরে রাইফেল হাতে সারি সারি সেনা, সঙ্গে চকচকে রামদা হাতে তাদের দোসর বিহারি মুসলমানরা। তিনি আরো বলেন, থেমে থাকা ট্রেনের কম্পার্টমেন্টে ঢুকেই চিৎকার করে পাকিস্তানি সেনারা উর্দু বলতে থাকে যে তোমরা একজন করে নেমে আসো, তোমাদের সবাইকে মেরে ফেলবো, কিন্তু দামি গুলি আজকে খরচা করা হবে না, সবাইকে এক কোপে বলি দেওয়া হবে। তারপরেই শুরু হয়ে যায় সেই বেপরোয়া হত্যাযজ্ঞ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাইকে কোপাতে থাকে তারা। এমন বিভীষিকাময় স্মৃতিচারণা করে তিনি আরো বলেন, বাইরে যাদের কোপানো হচ্ছিল তাদের চিৎকার শুনে অনেকে ট্রেন থেকে নামতে চাইছিল না। তখন ওরা ভেতরে ঢুকে কোপাতে শুরু করে। তখন আমি একটা জানলা খুলতে পেরে লাফিয়ে পড়ে পালিয়ে বাঁচি। অল্প যে কয়েকজন সেদিন বাঁচতে পেরেছিল তারা ভারতে চলে যায়। ইতিহাসের এই রক্তঝরা অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে একদল মানুষের কাছে বিশ্বাসঘাতকতা, নিষ্ঠুরতা ঠিক কতটা সহজাত হতে পারে। আর যখন সীমান্তের ওপার থেকে তথাকথিত সদ্ভাবের বার্তা আসে, তখন আমাদের মনে রাখা উচিত এই অপারেশন খরচা খাতার কথা। মনে রাখা উচিত গোলাহাটের সেই আর্তনাদ, যারা নিজেদের স্বার্থে ধর্মের দোহাই দিয়ে কোলের শিশুকে আছড়ে মারতে পারে, তাদের ভালো মানুষের মুখোশ আমরা মাধ্যমের পর্দায় বারবার এভাবেই টেনে ছিঁড়ে দেব। পশ্চিমবঙ্গের সচেতন হিন্দু সমাজ আজ জাগ্রত। তারা জানে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হলে এই ইতিহাসের পুনরাবৃত্তিকে রুখতেই হবে। ধন্যবাদ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তিনি প্রথম দিনেই ব্যবস্থা করেছেন দ্রুত সীমান্ত অঞ্চলের কাঁটাতারে বেড়া দেবার কাজ শেষ করার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য তথা ভারতকে এই খুনি লুটেরা প্রজাতির হাত থেকে সুরক্ষিত রাখবার জন্য এটা এক অতি প্রয়োজনীয় পদক্ষেপ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করে এই সত্যকে ছড়িয়ে দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।